মায়েরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটু করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়রার পা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নাই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তার বান্ধবীকে নিয়ে হাঁটছে আর বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভ্রুকুচকে বলে। মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে ফেলল, বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না। আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়েরার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে? মায়েরার মুখটা কেমন মলিন হলো, মৃদুস্বরে বলল, তাহলে এখন কি হবে? তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মায়েরা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, 203 মিলে ঝাক্কাচ এক সংসার সাজাবো। মিম রেগে গেল। এই বেয়াদবটা জীবনও সিরিয়াস হবে না, ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারও মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মায়েরার সামনে ফুসকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মায়েরা মিমের 2 হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুসকার দোকানের দিকে যেতে যেতে বলল, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুসকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মায়েরার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভ্রু কুচকে পেছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মায়েরার দিকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে, হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানে বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না। এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়েরা 2 হাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না বেয়াদ্দব মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলাভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এ মাথা ও মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ের সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। 2 হাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বাঁ পা মেলে রাখা। কপালে জোরে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় 2 ঘন্টা বসে রইল।
রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইভেন কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও চেকা গিয়ে বেকা হয়ে গেছে। মানে ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফাইনার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী, তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুধু চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতপর বলে, রোগীর কি প্রবলেম রে? শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে। ও ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়? আসবে কি শুনে বলতো। রুগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা যা, ইরফান যাবে না। বলে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়রার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিল? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই তাকালো, যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা? বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত কণ্ঠে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃত হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গিয়েছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয় কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলে? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বলো কোথায় গিয়েছিলে? মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখ, একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়ে চোখ জোড়ায় পানির কোনা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গাল চেপে চিৎকার করে বলে। মায়রা দু গালে ব্যথা পায়, তবে কিছু বলে না, কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ। মায়রা ভয়ে ফটাফট বলে দেয় মেয়ে। মায়রা কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়, বাঁ হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়, চোখ বুজে শ্বাস টেনে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়রার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে। মায়রা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়রার পানে। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়, মায়রার দিকে তীক্ষ্ণ চোখে বলে। গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়রা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? রাত শব্দটা কিছুটা ধমকে বলে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই।
মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়রাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়রা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়রা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুধু মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রওনা দেব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে। তুই কি যেতে চাস মায়ের স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে। নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পর বদহজম হচ্ছে। টিনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়েটা হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে। মানে কি বলস? টিনা বেগম হেসে বলেন, স্বামী আগে চিনিস না? এই যে এসে দিবে এইবার। মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি কর, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানায় এক কোণায় চুপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। টিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? টিনা বেগম মায়েরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তো। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। টিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা টিনা বেগমের 2 হাতে আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি ও দুর্বল। দেখছিস আজ তোর জন্য চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না, কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি, জানো? তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম যে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখ জোড়ো পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরো 4 থেকে 5 বছরের বড় হতাম তাহলে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মেয়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মাহিরার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে? মাহিরার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মাহিরা কিছু বলল না। টিনা বেগম মাহিরার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি, যেহেতু ডাকছিস না তবে মা ডাকবি তো? মাহিরা 2 হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান, ডাকটা পছন্দ হয়েছে? টিনা বেগম হাসলেন মাহিরার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে।
মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়েরা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎমা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মনি ছিল মায়রা। মায়রা ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন। সে ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করতেন। কিন্তু সৎমায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচিয়ে আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব আর ফারহাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শর্ট দিয়ে বলে, ইনিয়ার কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। একদম উল্টোপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। তুই যখন বিদেশ ছিলি তখন ইনিয়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছিল, বুঝলি? ওদের টাইম দিতে হয়। আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2 বার, রিসেন্ট 1 বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছে তাও মানছে না। আর ইনায়া তোকে চেনে না ঠিকঠাক মতো, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে তো তোকেই করবে। ফায়াজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলে, লায়ল, সেটা তো আমি জানি শোনা, তোমার এনায়া নয়, বুঝুনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। বেয়াদব, ভুলে যা ফারহাকে। বলে কল কেটে বিছানায় উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছে। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারহার সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কি হবে? বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখল ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহার ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারহা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ছেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোনটা কাটবে না ফারাহ। ফারহা ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বুঝলে? তাই ভুলেও কল কাটবে না। ফারহা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর ফারাহ। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো?
ফারহারও চোখ পানিতে টইটুম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারহার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্সড করে দিবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারহার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? আজকেই করো, আমাকে বলছো কেন? বলে কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুঝেছিল। বিরক্ত লাগছে সব কিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফাইজ চোখ মিলে তাকায়। বোনের চোখে মুখে অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনা কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াইতে থাপড়াইতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়বো, বলে দিচ্ছি। বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসো, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধ নম্বরে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই যে কি শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারহাকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস। বেয়াদব। শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে শোনা। আরে ইনায়া। ফায়েজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না, যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাতে চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পেছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মায়েরা বা হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে বলে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে। ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর পায়কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখল। ইরফান মায়েরার প্রস্থান দেখলেও চুপচাপ।
ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত থেকে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কী করবে এটা ভেবেই মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, ফকির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটংয়ে ফোন হাতে নিয়ে দেখলো ইয়ানার কল। দ্রুত কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। ইয়ানা হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মাইরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এইসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামনে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মাইরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একাকা বিড়বিড় করল, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরার ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়া? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না কিছু না। ইনায়া উপাস থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে উঠে বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ওমা, বৌধের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলল, না না না, অনেক ভালো না, ও একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রুকুচকে বলে, মায়েরা কেন, কি হয়েছে মাইরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? থতমত খেয়ে বলে, কিছু না আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গিলল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছেই বা কেন? মায়েরা ইরফানের থেকে নিজের ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে, সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মোচড়ামুচড়ি করতে থাকে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতেই ভ্রু কুঁচকে মায়েরাকে ছেড়ে উঠে বসল। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাত টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলে ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙেই যেত।
কোমরে দু হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফানের মায়রার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়রার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পিছন থেকে কিছু চুল দু কাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়রার মুখ ফুলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো।